আফটারনুন মাই ফ্রেন্ডস, তনাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি এখন। আর প্রতিদিনের মতো সকাল তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না, কিন্তু আমার মিনি ব্লগে আছে সকালটা শেয়ার করা। তো একসাথে সব করা হয়ে ওঠে না, সুতরাং চলো দেখে আসি মায়ের রান্নাঘরে একটু উকি মেরে আসি। মা, ও মা, চলো দেখি মায়ের রান্নাঘরে উকি দিয়ে মা কী রান্না করেছে। মা কী রান্না করছো? শিউলি পাতা দিয়ে পেঁপে শুক্তো, শিউলি পাতা দিয়ে পেঁপের শুক্তো আর ডিমের ঝোল আর কেওড়ার চাটনি। কেওড়ার চাটনি আর ডিমের ঝোল। ডিম কই? এই ডিম দেখা। ও, ডিম। তো চলো চলে যাই বাইরে। চলো। Oh, yun ba buti eh. Tapos kalau gitu lagi. সো তোমরা বলো কে কে তোমাদের মা কিংবা ঠাম্মা কারা কারা পেঁপে দিয়ে, শিউলি ফুলের পাতা দিয়ে আর পেঁপে রান্না করেছে। তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারবে কি দারুণ টেস্ট। আমার তো দারুণ লাগে আমার মায়ের হাতের ওই রেসিপিটা। এবং আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে শুক্তো দুধ দিয়ে করে, এত সুন্দর লাগে না, মানে তোমরা একবার খেলে মানে একদম কি বলবো, ভুলতেই পারবে না। আর তো তোমরা বলো এখন কে কী করছো। আর এখন বাজে একটা সময় আমি একটু আগে দুটো বইন পরিষ্কার করছিলাম, আর ওই বইন দুটো একটু কাজে লাগাবো, তো তোমাদের দেখাবো যে কি কাজে লাগাবো। আর তো বলো যে তোমরা কে কী করছো। আর এই দুপুর একটার সময় আমি তো দেখো এই করছি। আবার সত্যি কথা বলতে সেরকম কোনো কাজ থাকে না, সমস্ত কাজ মাই করে। জানি হয়তো এটা খারাপ, কারণ নিজেকেও একটু দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু কি বলতো আমার ওই মানে যাদের সদ্যজাত বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে সমস্যাটা কী। যে রাত্রিরে ঘুম আসে না, ঘুম হয় না ঠিকঠাক করে, সারা রাত ব্রেস্ট ফিডিং করাতে করাতে সে টাইম সব গেল। আর মানে প্রথম 3 মাস তোমরা ভাবতে পারবে না, প্রথম 3 মাস না মানে পুরো রাত্রিরে ঘুমায়নি জানো না। সেই জন্য দেখো মানে চোখে নিচে এত বাজে মানে দাগ পড়ে গিয়েছে, দাগ ভগবান জানি কীভাবে উঠবে জানি না। এইবার মানে প্রথম 3 মাস তো ঘুমাতেই পারিনি, সমানে আমি আর মা সমানে রাত জেগেছি সমানে। আর মানে তোমরা তো জানো যে যারা আমার আগের ব্লগ ভিডিও দেখেছো তারা জানো যে আমার উপর দিয়ে কী ধরনের ঝড় গিয়েছে, শারীরিক ও মানসিক, ইভেন এখনও পর্যন্ত। তো এটা আমার ভুল যে আমি কোনো স্টেপ নিইনি, কিন্তু স্টেপ একটা শীঘ্রই নিতে হবে, নেব। স্টেপ না নিলে হবে না, কারণ দোষীরা দোষ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে ভদ্রলোক সেজে, এটা হয় না বলো। কিন্তু কি জানো তো, একটা ব্যাপার থাকে যে মানে সত্যি একটা ব্যাপার থাকে যে একটা মেয়েকে বিয়ে দিতে তার মা বাবার, এবার আমার বাবার ক্যান্সার ছিল। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন সালটা হচ্ছে 2013, কারণ 2012 আমি মাধ্যমিক দিয়েছি। 2013 আমার বাবার ক্যান্সার ধরা পড়ে, তখন ভেলোরে গিয়ে দেখাতে, চিকিৎসা করতে সমস্ত মানে আমাদের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে এবার বাবা সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেরকম সুস্থ বাবা কোনো দিনই হতে পারিনি। তো বাবা মারা যায়। আমার বিয়ে হচ্ছে 2021-এ 30শে এপ্রিল।
আমার বিয়ের 1 বছরের মাথায় মানে 2022-এ বাবা মারা যায়, ফেব্রুয়ারি মাসে বাবা মারা যায়। আমি এই কথাটা বলার আমার একটাই উদ্দেশ্য যে একটা মেয়েকে তার মা বাবার সর্বস্ব দিয়ে বিয়েটা দিতে হয়। সত্যি যাদের একটা মেয়ে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না, কিংবা তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে কি জানি না, কিন্তু আমরা 4 বোনেরই অনুষ্ঠান করে মানে ধুমধাম করে পুরো গলার চেন হার মানে সমস্ত কিছু যা যা হয়, মানে খাট শোকেস সমস্ত কিছু যা যা হয় তা সমস্ত কিছু দিয়ে আর কি আমাদের বিয়ে দেওয়া হয়েছিল। ইভেন আমরা 4 বোন, মানে আমি গর্ব করছি না, কিন্তু আমার মায়ের জন্য এটা সম্ভব হয়েছে যে লেখাপড়া মানে অন্তত স্বাক্ষরটা করতে শিখিয়েছে। যে আমার বড়দি বারাসাত কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট 3 বছরই সংস্কৃত অনার্স, আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA করেছে। আলহেরা কলেজ থেকে তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম, আলহেরা কলেজ থেকে বিএড করেছে, মাদ্রাসায় পাশ করেছে, SSC-তে পাশ করেছিল 70% নাম্বার পেয়ে। তোমাদের রেজাল্টটাও আমি দেখিয়ে দিতে পারি, আমি কোনো কিছু ফাউ বলছি না, তোমরা বুঝতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত স্ক্যাম হয়ে গেল। টেটে পাশ করেছিল আমার বড়দি, মানে 3টে পরীক্ষায় আমার বড়দি পাশ করে রেখেছে, কিন্তু কপাল দোষে আজকে, অনেক কপাল দোষ মানুষের কতটা থাকে না, কপাল দোষে আজকে ওর হলো না। আর তোমরা তো জানো যে সেই আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম আমি যে এটা হয়েছে কি বলে মাদ্রাসা থেকে 10 বছর পরে, মানে 2010-এ যে পরীক্ষাটা দিয়েছিল SLST গ্রুপ ডি, তার চিঠি এসছে 10 বছর পরে, মানে কোর্টের চাপে। এটা আমি শুনলাম আজকে। এবার দেখা যাক ওটাতে কি হয়। মানে 24,000-এর ভিতরে 24,000 আর কি পাস করেছিল, মানে রিটার্ন এক্সাম দিয়েছিল, পাস করেছিল, তাদের ভিতরে আমার বড়দি আছে। ওর আর পরীক্ষাটা দিতে হবে না, ওর বোধহয় শুধু ইন্টারভিউ দিলে হয়ে যাবে না কি, আমি জানি না যে ভগবান কি রেখেছে কপালে, সত্যি জানি না। আর আমার মেজদির কথা বলি, মেজদি হচ্ছে ও বারাসাত ইউনিভার্সিটি বারাসাত কলেজ থেকে ইয়ে করেছে সংস্কৃতে, ও অনার্স নিয়ে আর কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু এমএটা করিনি কারণ ওর নিজের দোষ। সাত তাড়াতাড়ি বিয়ে করবে না MA করবে, সে কথা বাদ দাও। এইবার আমার শেষদিও MA কমপ্লিট করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, এবং বসিরহাট কলেজ থেকে আর কি গ্র্যাজুয়েশন পাস করেছে। আর আমি আমারটা তো তোমরা জানো যে আমি MA ইন এডুকেশন কালীনগর কলেজ থেকে, হ্যাঁ আমার শ্বশুরবাড়ি কালীনগর, আমি কালীনগর কলেজেই আমি 3 বছর টানা যাতায়াত করে আর কি গ্র্যাজুয়েশন পাস করেছি। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে MA ইন এডুকেশন, আর আলহেরা কলেজ থেকে বিএড। আর রাইসে পড়েছিলাম 1 বছর, সেটা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2017-এ। তারপরে আমি 1 বছর আর কি রাইসে পড়েছিলাম, মানে 17 থেকে 18 রাইসে পড়াকালীন পরীক্ষা দিয়েছিলাম অনেক, কিন্তু পাশ করিনি। একটা পরীক্ষায় পাশ করেছিলাম, তবে আমার ব্যাড লাক যে হাইটের জন্য আমার হয়নি। মানে পুলিশে আর কি যে 160 দরকার ছিল, আমার 157 পয়েন্ট সামথিং, মানে 25, তো হলো না, কি আর করা যাবে। তো তারপরে আমি নেট সেটের জন্য লেগে গেলাম, উত্তম মধ্যম। তা নেট সেট তো আমার পোড়া কপাল, যে নেট সেটের সমস্ত বই আমার শ্বশুরবাড়ি। আমি তো আর জানতাম না যে আমি বাচ্চাতে এসেছি, আমি আর ফিরতেই পারবো না, মানে ওরা আমাকে ওখানে ফিরতেই দেবে না। হ্যাঁ, আমার হাজব্যান্ডের যে আগের ওয়াইফ, তার সাথে তো তারা মানে এখনও তার পরকীয়ার সম্পর্ক। ভগবান জানে কেন আমাকে বিয়ে করেছিল, সত্যি আমি জানি না। সে যাই হোক না কেন, কিন্তু বইটা আমার ওখানে থেকে গিয়েছে, মানে সমস্ত বই, আমার সমস্ত বিয়ের ডকুমেন্টস, তারপরে আমার রেশন কার্ড সব ওখানে থেকে গিয়েছে। আমার সমস্ত মানে ডকুমেন্টসের জেরক্স সব ওখানে থেকে গিয়েছে। সত্যি আমি জানি না যে ওদের কি শাস্তি দিলে ওদের শিক্ষা হবে। যে একে তো ছেলের বিয়ে দিল না জানিয়ে, মানে ছেলে অবিবাহিত বলে বিয়ে দিয়েছে, তারপরে আমি টের পাচ্ছি যে ছেলে বিবাহিত, কিন্তু তখন আমার কিছু করার ছিল না, কী করবো, তখন আমি প্রেগনেন্ট, আর তখন আমার পক্ষে মানে লড়াই করা সত্যি অসম্ভব ব্যাপার। সুতরাং এত কিছুর মাঝখানে আমার মানে এডুকেশনের আমার এত বই, তোমরা কি বলবো, আমার ভাগ্য খারাপ যে আমি ব্লগটা আগের থেকে শুরু করিনি। আমি শুরু করেছি, মানে গুতোয় পড়ে শুরু করেছি, যে আমি আমার প্রতিটা দিনের সাক্ষী তোমাদের রেখে দিতে চাই।
আমার মেয়ে বড় হয়ে দেখবে যে তার মা কতটা কষ্ট করেছে, যে কতটা সাফার করেছে, কতটা ভুগেছে। আর এডুকেশনের সমস্ত বই আমার ওখানে, আমি জানি না যে বইগুলো এখনো আস্ত রেখেছি কিনা। আর তো ভয়েস SMS-এ বলেছিল কি জানো, যে খাট আলমারি মানে সমস্ত কিছু, আমার সমস্ত কিছু নাকি বার করে দিয়েছে, এইটা বলেছিল। কিন্তু লোক লাগিয়ে শোনা হয়েছে, মানে ওখানে লোক লাগিয়ে আমরা শুনে নিয়েছি যে ওটা নাকি কিছুই বার করিনি, সবই ভাওতা ছিল। একটা কথায় আছে না, যে যত গড় যায় তত বর্ষায় না, ব্যাপারটা সেরকম। তো আমি জানি না যে বইগুলোকে আমার আস্ত রেখেছি কিনা, আমি জানি না যে আমার এত দামি দামি বই, তোমরা জানো না আমার একটা বই 500-700 টাকা করে দাম। মানে কি কষ্ট করে করে মানে কিনতে হয়েছিল আমার মা আমাকে সব কিনে দিয়েছিল। ইভেন ওখানে গিয়ে আমি কিনেছিলাম, শ্বশুরবাড়ি গিয়ে বোধহয় 2টো বই কিনেছিলাম। আর অনেক মানে কি বলবো বলো, বইগুলো আমার নষ্ট করে দিলে সত্যি আমি জানি না কী করবো। এবার সেটের এক্সাম ওই ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু আমি দেবো না, সেটের ফর্ম ফিল আপটা আর করবো না আমি। আমার আর ভালো লাগে না, আসলেই ভালো লাগে না, কোনো বইপত্র নেই, কিচ্ছু নেই। কি করব আমি সত্যি জানি না। আর এখন পুনরায় 500 টাকা দিয়ে বই কিনবো না মেয়ের দুধ কিনবো, মানে কোন দিকে ভাববো আমি, ভাবার কোনো মানে জায়গায় নেই, জানো না আমার সিচুয়েশানটা কি বলবো তোমাদের। আর আমার যে বিয়ের গয়নাগাটি সমস্ত আমার শাশুড়ি মানে পুরো ফোর্স করেছিল আমাকে বিক্রি করে দেওয়ার জন্য। আমার মাসির যে হাড় দিয়েছিল সেই সব হাড়, বলছে যে তোমার বিয়েরটা আগে না তোমার হাড় আগে, এই বলে আমার মানে হাড় ফাড় সব বেচে দিয়েছে। তারপর আমার মা ওর গলার চেন দিয়েছিল, আংটি দিয়েছিল, সব বেচে টেচে বাইক কিনেছে। তারপর আমার ছিল যে ওই কী বলে হাতের যে বাউটি আমার দিদি দিয়েছিল 8 আনা সোনার, তারপর কানের দুল, সমস্ত কিছু মানে সব। মানে আমি কীভাবে জানবো যে একটা মানুষ পরিকল্পনা মাফিক মানে সমস্তটা বেচে দিয়ে যে আমাকে এরকমভাবে বঞ্চিত করে দেবে, সত্যি তো জানা ছিল না। আজকে একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, সেই জন্যে সমস্ত কিছু থেকে আমাকে বঞ্চিত, মানে আমি বঞ্চিত হলাম সমস্ত কিছু থেকে। আমার শাশুড়ি আমাকে এত অত্যাচার করতো, নিজের ঘরে ঢুকতে দিত না, মানে নিজের ঘরে তালা মেরে রেখে চলে যেত। আমি এতবার বলেছি আমার হাজব্যান্ডকে, কিন্তু তার কোনো মানে এদিক ওদিক নড়ন নেই। সে বলে যে চুপচাপ থাকো, সমস্ত কিছু চুপচাপ। সবই মেনে নিয়েছিলাম আমি, কিন্তু তারপরেও লং লাস্টিং হলো না জীবনটা। কি করে জানবো যে তারপরও কি আছে বলে, সে আমার প্রতি তার কোনোই মন নেই। আমার তো আর জানার কথা না, আমার মাথায় তো আর ভূত নেই যে সে পরকীয়া করে বেড়াচ্ছে সুম্পা অধিকারীর সাথে। আর কি আর বলবো, তো ভালো থাকুক, পরকীয়া করা লোকেরা ভালো থাকুক, আমার তো কিছু বলার নেই। যে বউ বাচ্চা রেখে না, সরি এটা আমার বলা ভুল, আমার প্রেগনেন্সির যখন আমি মানে 9 মাস এখানে আমি চলে আসবো তখন আমি ওর ফোনে SMS আমি দেখেছিলাম, সুম্পা অধিকারীকে ও লিখছে তুমি আর মানুষ হলে না। কিন্তু দুর্ভাগ্যবশত কি জানো, মানে একটা সম্পর্ক তো আমি ভাঙতে চাইনি, যে আমি প্রেগনেন্ট, আমি কি ভাঙবো একটা সম্পর্ক, মানে আমার একটা বাচ্চা হচ্ছে, সম্পর্কটা আমি কি ভাঙবো। সেই জন্য আমি একদম চুপচাপ ছিলাম, যে পরকীয়া করছে আমি চুপচাপ আমি দেখে গিয়েছি, জানো না, কোনো প্রমাণও রাখিনি, কারণ আমার ফোনটা ওর কাছে। তোমরা জানলে অবাক হবে যে ওর একটা ফোন হারিয়ে গিয়েছিল, এবার সেই জন্য আমার ফোনটাও নিয়ে নিয়েছিল। আমার ফোন, আমার সিম, আমার এমনকি তোমাদের আমি নাম্বারটাও বলে দিতে পারি, তোমরা নাম্বারটায় ফোন করে তোমরা জেনে নিতে পারো। আমার সিম, আমার ফোন, আমার মেমোরি কার্ড, আমার পেটিএমের যে ব্যাংক, ফোনপে, গুগল পে সব ও ব্যবহার করছে। ইভেন স্টিল নাও, এখনও পর্যন্ত। মানে আমি জানি না যে ওর সত্যি লজ্জা আছে কি নেই, সত্যি আই ডোন্ট নো, আমি জানি না। তো ভালো থাক, আমার জিনিস নিয়ে যদি ভালো থাকে তো ভালো থাক, কি আর বলবো বলো। সব সময় কার ক্ষতি করবে, সব সময় কার পিছনে লাগবে, শুধু এই চিন্তাধারা। মানে কীভাবে নিজের বউ বাচ্চাকে একটু ভালো রাখবো, কীভাবে তারা ভালো থাকবে, এটা ভাবার কোনো সিচুয়েশনই তার কাছে যেন নেই। তারপরে কি আর বলবো, মাজন এগিয়ে দেওয়া, ব্রাশ এগিয়ে দেওয়া, ইভেন কোন ব্রাশটা ওর, যে ওর নীল ব্রাশ ছিল, আমার লাল ব্রাশ ছিল, ওর ব্রাশটার হাতে ধরিয়ে দেওয়া, তেলের বোতল নিয়ে মাথায় মাখিয়ে দেওয়া,
সাবান নিয়ে বলা যে আজকে সাবান মাখো, ওর সাবান মাখতে মনে থাকতো না, সেটাও আমি মনে করে দিতাম। এতটা ভালোবাসার পরেও আসলে হয় না, মানে ভালোবেসে কাউকে ধরে রাখা যায় না, ভালোবেসে কাউকেই ধরে রাখা যায় না, যেটা হবে সেটা হবে, মানে ভবিতব্য বলে একটা ব্যাপার থাকে, আমার লাইফে সেইটা ঘটে গিয়েছে, ভবিতব্য। তো আর কী করা যাবে, ভবিতব্যকে মাথায় রেখে কিছু করার নেই, লাইফটাই এরকম উল্টোপাল্টা হয়ে গিয়েছে। কিন্তু পড়াশোনাটা সত্যি শুরু করা উচিত, সত্যি আমি শুরু করব, কারণ সেপ্টেম্বরের 30 তারিখ থেকে আমার একটা পরীক্ষা আছে, মানে কবে হয় পরীক্ষাটা আমি জানি না, এমটিএসের। আর এমটিএসের পরীক্ষার জন্য কটা বইও কিনতে হবে, সেইগুলো করতে হবে। এখন আর সত্যি কথা বলতে কি জানো, মানে মন লাগে না, গা লাগে না, মানে জীবনটা আমাকে এতটাই আঘাত দিয়েছে, এতটাই প্রতারণা করেছে আমার সঙ্গে, যে এখন আর কোনো কিছুতে কোনো আশা নেই, কিচ্ছু নেই। আর আমাদের এসএসসি তো সমস্ত মানে বন্ধ, আর টেট টেট পরীক্ষা দিয়েছিলাম আগের বছর, কিন্তু সে তো পাশ করতে পারিনি। পাশ হয় কি করে, উনুনে রান্না করা, বাড়ির সমস্ত কাজ করা, তারপরে গিয়ে 2 ঘন্টার জন্য পড়া, সমস্ত কিছু করে সত্যি তার ভিতরে এত মানে আমার শাশুড়ির মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, মিক্সচার মেশিন টেশিন কিচ্ছু ব্যবহার করতে দেবে না, ফ্রিজ কিচ্ছু ব্যবহার করতে দেবে না, ফ্রিজ পুরো ব্যবহার করতে না দিয়ে দিয়ে পুরো খারাপ করে রেখেছে। তোমরা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে আমি ওখানে মানে টানা 1টা বছর 1টা কড়া এবং 1টা হাঁড়ি আমি রান্না করেছি, আমাকে রান্না করতে হয়েছে। আর কিছু বললে কি বলবে জানো, ওর সামনেই বলতো, মানে আমার হাজব্যান্ডের সামনেই বলতো যে তোমার যোগ্যতা নেই, অথচ সে চুপচাপ শুনে নিত। আমি বুঝতে পারতাম না যে কেন চুপচাপ শুনতো, এখন বুঝতে পারি যে পরকীয়া করতে বলেই চুপচাপ শুনে নিত। তা ভালো, পরকীয়া করুক, কত করবে, করে দেখি। টাটা, আমার কথা বলা শেষ, তো চলো অন্যদিকে। তো দেখো আমি নিয়ে নিয়েছি, সুতরাং এটাকে এবার সঠিকভাবে ব্যবহার করবো। তো দেখো তো এটা কি দেখো, সো হয়ে আছে। হ্যালো মাই ফ্রেন্ডস, এখন বাজে 9টা। এখন দেখো মানু কি এনেছে এবং এটাকে ওপেনিং হচ্ছে। বার করো আস্তে আস্তে, কি বলো তো, গেস করো তো, মনে হয় তোমরা গেস করতেই পেরেছো। হ্যাঁ, আজকে রাত্রিরে আমাদের এই দিয়েই ডিনার হবে। আর সবসময় ভাত ভালো লাগে না, তাই না? এই মোমোটা মানে কোথা থেকে নেওয়া হয়েছে? অনলি মোমো থেকে। তো দেখো গাইস, অনলি মোমো থেকে নেওয়া, তার রিভিউটা একটু দেখে নাও কেমন। মোমোটা দেখ, কটা দিয়েছে? 6টা দেয়, 6টা একটু দেখিয়ে দে। দেখা যাচ্ছে, আর তুলতে হবে না। ঠিক আছে, 6টা আমরা দেখতে পেয়েছি। সো মাই ফ্রেন্ডস, গুড নাইট, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই অবধি শেষ করলাম, কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।